আরশান ভাইয়া, আমি বউ হব। 9 বছরের একটা ছোট্ট মেয়ের সাথে বিয়ে হবে। খালি গায়ে বিছানায় উপর হয়ে শুয়েছিল আরশান। চিন্তায় ঘোর কাটিয়ে ধীরে ধীরে উঠে বসে। পাশে রাখা মেরুন রঙের শার্টটা গায়ে চাপিয়ে রুম থেকে বের হয়। রুমের দরজা খুলতেই সামনে এসে দাঁড়ায় সাজ। চোখে মুখে খুশির ঝিরি। ছোট্ট এই মেয়েটি যে এখনো জীবনের অর্থই বোঝে না, সে এখন কথা বলছে। অবুঝ সাজের কথা শুনে আরশান বলে, এতটুকু বাচ্চা মেয়ে তুই আমার বউ হবি? আমাকে চিনিস? এই শেরহাম আরশানকে চিনিস? আরশানের কথা শুনে ছোট্ট মুখে রাগ এনে বলল, হ্যাঁ চিনি তো, আরশোলা। তুই একটা বিরক্তিকর আরশোলা। আমাকে শুধু বকিস, ভয় দেখাস। ছোট্ট দুজোড়া স্যান্ডেলের টুংটাং শব্দে পেছন ঘুরে দৌড় দিল ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ছোট্ট পায়ের ছুটে চলা ধূপধাপ শব্দ উঠছিল টাইলসের ওপর। বাতাসে দুলছিল তার বিনুনিন লাল ফিতা। সে দৌড়ে যেতে যেতে খিলখিল করে হেসে উঠল। পাল্টা আঘাতে ছুরির মতো চেরা শব্দগুলো শুনে আরশান থ হয়ে যায়। খালি গলায় আচ্ছন্ন কাচের মতো শব্দভেদ করে ধাতব কঙ্কনে তার বুকের ভেতর ধাক্কা দেয়। এইটুকু একটা মেয়ে তাকে তুই বলেছে? তার এত সুন্দর নামটাকে আরশোলা বলেছে? এভাবে বলতে পারো? মুহূর্তেই মুখটা লাল হয়ে যায় রাগে, নাক ফুলে ওঠে। নীরবতা ভেঙে আরশান বজ্র কণ্ঠে চেঁচিয়ে উঠল, আবার আমার সামনে আসিস, চর মেরে তোর দাঁত ফেলে দেব বেয়াদব। কথাগুলো রেশ ঘর জুড়ে বিদ্যুতের মতো ছুটল। তবে কাচের জানালার ওপারে তখন গোধূলির তামাল রঙা আকাশ। গোলাপি সোনালি আলোতে আরশানকে বন্দি করে রেখেছে তার নিজের অক্ষম ক্রোধ। এক পলক স্তব্ধ, হাত দুটো রাগে মুষ্টিবদ্ধ। তার দামি সুইচ ঘড়িতে তখন খচখচ শব্দ তুলছে। আরশান আর দাঁড়ল না, বেরিয়ে যায়। রাগে গা কাঁপছে তার। রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসে। চোখে মুখে তীব্র বিরক্তি। এই বিয়ে সে করবে না। পরিস্থিতির চাপে এত বড় সিদ্ধান্ত নেবে না। সিঁড়ি ধাপের শব্দে আশা পদক্ষেপের সঙ্গে তার মনে জমে থাকা ক্ষোভটাও তাল মিলিয়ে কাঁপছিল। নিচের ড্রয়িং রুমে এসে আরশান থেমে দাঁড়ায়। চোখ পড়ে সামনে সোফায় বসে থাকা সাজের দিকে। সে গোল হয়ে বসে আছে। মুহূর্তের চোয়াল শক্ত হয়ে আসে। আরশান কটমট করে তাকায় সাজের দিকে, যেন কাছে পেরিয়ে খেয়ে ফেলবে। আরশানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কুকড়ে গেল সাজ। সেই চোখে অব্যক্ত আগুন টের পায়। দুই কাঁধ জমে বরফ হয়ে আসে। চোখ পিটপিটিয়ে তাকিয়েও সাহস করে আরশানের মুখোমুখি হতে পারে না। একটু আগে যে সে আরশানকে আরশোলা বলেছে, এই ভয়ে এক লাফে উঠে অন্য রুমে ছুটে যায় সাজ। আরশান সে স্রোতে ভেসে না গিয়ে সোজা চলে যায় তার মা মৌসুমী বেগমের রুমের দিকে। ভেতরে ঢুকে আরশান বলে উঠল, মম, এসব বন্ধ করো প্লিজ। আমি হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করতে পারবো না। মৌসুমী বেগম তখন ধীর ভঙ্গিতে গহনা গুছিয়ে রাখা বক্সটা বন্ধ করে ছেলের দিকে তাকালেন। এখন আমি কিছু শুনতে চাই না আরশান। সব কিছু রেডি, কালকেই তোদের বিয়ে। কয়েকদিন পরই কানাডা চলে যাচ্ছ। কবে আবার ফিরবে কি ঠিক? এর মধ্যে সাজ হয়ে যাবে, তখন আর ওইটুকু মেয়ে বলতে পারবে না। সাজ এখনো স্কুলে পড়ে, সামনে ওর ভবিষ্যৎ পড়ে আছে। এমনটা না করলে হয় না। মৌসুমী বেগম ঘাড় শক্ত করে দাঁড়ালেন। একটু কি ভেবেছিস তোর মামার বাড়ির অবস্থা? সাজের তো আপন বলতে কেউ নেই। তখন থেকে মেয়েটা এক ছায়ার মতো বেঁচে আছে। ওকে ওরা কিভাবে রাখে জানিস তুই? এই বাড়ি, এই ছাদ, এই পরিবার, এটাই ওর জন্য নিরাপদ। যদি আমরা ওকে নিজের ঘরে না রাখি তাহলে কে রাখবে? আমি পারবো না। জেদ করিস না আরশান, তোর বাবাও। ভুলেও ওই লোকটার কথা মুখে আনবে না, যে নিজের সন্তান আর স্ত্রীকে রেখে চলে যায়। তার কোনো কথাই আমার জীবনে জায়গা পাবে না। তার মতো আমি হতে চাই না। আর আমি সাজের সঙ্গে এই অসম বয়সের অসম সম্পর্ক করতে পারবো না। তুই যেটা অসম সম্পর্ক ভাবছিস সেটা আমি সাজের রক্ষা বলেই দেখছি। তুই না থাকলে ওর কোনো ভরসা থাকবে না এই দুনিয়ায়। কেউ ওকে নিজের বলে দাবি করবে না। আমি এমন কিছু করতে চাই না যার জন্য পরে সারা জীবন অনুশোচনা করতে হয়। মৌসুমী বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সময় খুব বেশি নেই আরশান। অনেক কিছু সময়ের হাতে থাকে না। কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় হৃদয় দিয়ে, যুক্তি দিয়ে নয়। আমি পারবো না।
বিয়ে করতে অন্য ব্যবস্থা করো। আরশান আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট পায়ে হেঁটে চলে গেল ঘর থেকে। মৌসুমী বেগম স্থির দৃষ্টিতে ছেলের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা ওখানে ভালো নেই, ভাইজির এমন করুণ দশা দেখবেন কি করে? তিনি সাজকে আর ওই বাড়িতে পাঠাবেন না। এই ঘরই হবে তার ঘর। আর আরশান স্কলারশিপ পেয়েছে, কয়দিন পরেই চলে যাবে কানাডায়। তার আগে তিনি চান আরশান আর সাজের বিয়ে হোক। একমাত্র এই পথেই সাজকে স্থায়ীভাবে এই বাড়িতে রাখা যাবে। একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে আর ও বাড়ি থেকে কেউ সাজকে নিতে পারবে না। বাইরের সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে গাঢ় অন্ধকারে ঢেকে যাচ্ছে। ড্রয়িং রুমে টিভি পর্দায় চলছে টম এন্ড জেরির ক্লাসিক এক এপিসোড। সাদা ধূসর রঙের সোফায় পাশাপাশি বসে আছে সাজ আর অনব। অনব গম্ভীর মুখে কার্টুন দেখছে, যেন টিভির স্ক্রিনটা ভেতর দিয়ে সে ঢুকে পড়বে, এতটাই মনোযোগ। দুজনেই কার্টুনে ডুবে হেসে উঠছে, আবার মুখ গম্ভীর করে পরবর্তী কাণ্ড দেখছে। ওদিকে রান্নাঘর থেকে ডাইনিং টেবিলের দিকে হাঁটছেন মৌসুমী বেগম, হাতে গরম গরম খাবার। সাজ, অর্ণব, খেতে আয়। কিন্তু কারো কোনো সাড়া নেই। টিভির শব্দ আর টম অ্যান্ড জেরির দৌড়ঝাঁপে ওদের মন জুড়ে আছে শুধু স্ক্রিনে। মৌসুমী বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আরশান বিরক্ত চোখে একবার টিভির দিকে তাকায়, তারপর পেছনে গিয়ে হঠাৎ দুজনের মাথায় দুম করে টোকা মারে। কি রে, তোরা খাবি না? সাজ মাথা চেপে ধরে তাকালো পেছনে। অনমা মুখ ভার করে বলল, এইভাবে কেউ মারতে আসে নাকি? আরশান এবার টিভি রিমোট তুলে নিয়ে এক টানে বন্ধ করে দিল। দেখা শেষ, এখন চলো টেবিলে। দেরি করলে দুজনেই মার খাবি। টিভি বন্ধ হতে না হতেই সাজ আর অর্ণব ভয় পেয়ে গেল। দুজনেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে গেল ডাইনিং টেবিলের দিকে, না হলে যে মার খাবে। কিন্তু সেখানে গিয়ে নতুন কাণ্ড শুরু। সাজ টেবিলের এক কোণার চেয়ারে বসতে যাবে, এমন সময় অর্ণব হঠাৎ চেয়ারটা টেনে নিয়ে বলল, এই চেয়ারে আমি বসবো, এটা আমার চেয়ার। সাজ চোখ মুখ কুঁচকে তাকিয়ে বলল, না, এই চেয়ার আমার, আমি প্রতিদিন এখানে বসি। আজ আমি বসবো, তুই অন্য জায়গায় যা। অর্ণব হুমকি দিয়ে বলল। এই নিয়ে শুরু হয় টেবিলের পাশে চেয়ারে টানা হেঁচড়া, চেয়ারের শব্দ, হাতে ধাক্কাধাক্কি, দুজনের ঝগড়ার আওয়াজে রাগে ফেটে পড়ে আরশান। সে সোজা এগিয়ে এসে একটাও কথা না বলে চেয়ারে বসে পড়ে। দুজনেই চুপ, এই চেয়ারে আমি বসবো। আরশান বসে পড়লেও আর কোনো ঝামেলা চলবে না। অগত্যা সাজ মুখ ফুলিয়ে পাশের চেয়ারে বসে। অনব গো গো করতে করতে বসে ঠিক তার পাশেই। তখন মৌসুমী বেগম প্লেট সাজিয়ে খাবার এনে রাখেন টেবিলে। ভাত, মুরগির ঝোল, ডিম, ডাল আর সালাদ, সব কিছুই সাজানো। সাজ তখন একটু নাক শুকলো। উফ, অর্ণব ভাইয়া, তুমি পাঠিয়েছ। সাজ নাক চেপে ধরে বলল। চোখ মুখ কুঁচকে অনব প্রথমে চুপচাপ থাকলেও পরে চোখ বড় বড় করে বলল, আমি আবার, তুই গন্ধ পেলে আমার নাম বলবি কেন? তুমি দিয়েছো। অনব এবার রেগে গিয়ে বলল, তুই নিজেই হয়তো পাত দিছিস, আবার আমাকে বলছিস। সাজ মুখ ফুরিয়ে বলল, না হ্যাঁ। না, এদের কাণ্ড দেখে আরশান দাঁতের দাঁত চেপে বলল, এই, তোরা কি খেতে এসেছিস? আর একবার কেউ কিছু বললে কাউকেই খেতে দিব না বেয়াদব। আর তোর কি খাবার টেবিলে এসব করতে মন যায়? অর্ণব অসহায়ভাবে বলল, পাদ আসলে আটকে রাখা যায় না, কি করব? আমি তো আর ফ্লায়ার বের করতে পারবো না। ধীরে ধীরে রাতের নিস্তব্ধতা বাড়ছে। নরম বাতাসে জানালার পর্দাগুলো দূরে উঠছে। দূরে কোনো কুকুর ঘেউ ঘেউ করে উঠল। রাতের নিস্তব্ধতায় একটা খণ্ডিত আওয়াজ এসে মিশে গেল। ঘরের ভেতরও নিস্তব্ধতা। মৌসুমী বেগম আলতোভাবে সাজের মাথার চুল বেনি করে দিয়ে সামনের ছোট চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে দিলেন। মেয়েটার গাল দুটি মাখনের মতো নরম, মুখখানি চাঁদের মতো শান্ত, চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তিও ছিল কোমল অবুঝ শিশুর মতন। সাজ লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মৌসুমী বেগম তার ছোট্ট মাথাটা একটা হালকা চুমু খেয়ে উঠে দাঁড়ালেন। ঘুমিয়ে পড়, আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি। লাইট বন্ধ হয়ে গেলে ঘরটা অন্ধকারে ঢেকে গেল। জানালা দিয়ে আসা চাঁদের আলো কিছুটা ঘরের এক কোণে পড়ছিল,
তাতে সাজের ছোট্ট অবয়বটা দেখা যাচ্ছিল অস্পষ্টভাবে। মৌসুমী বেগম এসে বিছানায় শুয়ে পড়লেন। এক হাতে নিজের কপাল ঠেকিয়ে আরেক হাত বাড়িয়ে রাখলেন সাজের মাথায়। হাত বোলাতে বোলাতে তার বুকের ভেতরটা ভার হয়ে উঠল। স্মৃতিগুলো হু হু করে ফিরে আসছিল। সাজের মা ছিল বিদেশি, চোখ দুটো হালকা বাদামি, গায়ের রং দুধে আলতা মেশানো। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও মৌসুমী বেগমের ছোট ভাই রাশেদ সাজের মাকে বিয়ে করেছিল। মৌসুমী বেগমের বাবা এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারেননি। সেজন্য রাশেদ বাধ্য হয়ে শহরের এক প্রান্তে ভাড়া বাসায় চলে যান। মৌসুমী বেগম তখনও ভাইয়ের সাথে যোগাযোগ রাখতেন গোপনে। কখনো রান্না করে পাঠাতেন, কখনো গিয়ে দেখে আসতেন। দাম্পত্য জীবনটা খুব সুখের ছিল। একে অপরকে ভালোবাসতেন। সেই ভালোবাসার প্রতিফলনই ছিল সাজ। সাজের মা যখন 5 মাসের অন্তঃসত্ত্বা তখনই ঘটে দুর্ঘটনা। রাস্তায় অ্যাক্সিডেন্ট আর ঘটনাস্থলে মৃত্যু। মৌসুমী বেগম খবর শুনে ছুটে গিয়েছিলেন। তখন সাজ দুনিয়ার আলো দেখেনি। মৌসুমী বেগম ভেবেছিলেন হয়তো সময়ের সাথে সাজের মা মেনে নেবে সব, মেয়েটাকে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কিন্তু ভাগ্য যেন ভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল। সাজের মা সাজকে রেখে চলে যায়। মৌসুমী বেগম ভেবে পায় না কিভাবে একজন মা তার সদ্যজাত মেয়েকে রেখে চলে যেতে পারে। কিভাবে পারে নিজের রক্তের শিশুটিকে ফেলে যেতে? একবারও কি মায়ার বাঁধন তাকে টেনে রাখেনি? একবারও কি মনে হয়নি বাচ্চাটাকে জড়িয়ে ধরে বাঁচার জন্য লড়তে হবে? মৌসুমী বেগম শীতল চোখে মেয়েটার মুখের দিকে তাকান। ছোট্ট লাল টুকটুকে একটা মুখ, গায়ের রং ঠিক পাকা টমেটোর মতো লাগছে। একদম তার মায়ের মতো হয়েছে। এই বয়সে যেখানে তার মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যাওয়ার কথা, সেখানে সে শুয়ে আছে অন্য এক নারীর ছায়ায়, ভালোবাসায়। যদিও মৌসুমী বেগম তাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। সাজ বড় হচ্ছে, বড় ভাইয়ের সংসারে থাকলেও সাজকে দেখে মনে হয় না ও ভালো আছে। কিছুদিন আগে ওকে নিয়ে এলেন বাড়িতে, তখনই খেয়াল করেন মেয়েটার পিঠে আঘাতের দাগ। সরাসরি কিছু বলেননি, কিন্তু বুঝে গিয়েছিলেন রুনা তার বড় ভাইয়ের বউ, বরাবরই তীব্র মেজাজে। তার নিজেরও 2 ছেলে। সে হয়তো সাজকে নিজের মনে করে না, তাই তো কখনো খেয়াল করে না মেয়েটা খেলছে কিনা, না খেয়ে রয়ে গেছে কিনা, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে কিনা। এই কারণেই মৌসুমী বেগম সিদ্ধান্ত নিয়েছেন সাজ এখানেই থাকবে, এই ঘরে যেখানে ওর জন্য একটা কোনো বরাদ্দ থাকবে। ভালোবাসার, সুরক্ষার এক ছোট্ট পৃথিবী। সকালের নরম আর রোদ জানালার পর্দা ছুঁয়ে ঘরের ভেতরে ঢুকছে। চারিদিকে একটা প্রশান্তি। আরশান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। তার পরনে হালকা নীল টি শার্ট আর সাদা ট্রাউজার, চুলগুলো এলোমেলো, চোখে মুখে এখনো খানিকটা ঘুমের ছাপ রয়ে গেছে। নিচে নামতেই ডাইনিং টেবিলে চোখ যায়। সেখানে সাজ আর অর্ণব আগেই বসে খেতে শুরু করেছে। আরশান গম্ভীর মুখে চেয়ার টেনে বসলো। কিছু না বলে নিজের প্লেট টেনে নেয় আর ধীরে ধীরে খাওয়া শুরু করে। তখন মৌসুমী বেগম রান্নাঘরে বেরিয়ে এনে একটা কাগজ ধরিয়ে বললেন, বাজারে গিয়ে এগুলো আনিস তো। আরশান 1 চামচ খেয়ে মুখ না তুলে বলল। রাখো। অর্ণব হঠাৎ মাথা তুলে বলল। আমিও যাব। আরশান রু কুচকে তাকালো ওর দিকে। তুই গিয়ে কি করবি? অর্ণব দমে গেল না, মার দিকে তাকিয়ে ঠোঁট গোল করে বলল, মা, বলো না, আমি যাব প্লিজ। এই কথার সঙ্গে সাজের ছোট্ট কণ্ঠ যোগ হলো। আমিও যাব। আরশান বিরক্ত হয়ে এক দৃষ্টিতে দুজনের দিকে তাকায়। তোরা গিয়ে করবি? আমি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি না। শাহজার অর্ণব কিছু বলার আগেই মৌসুমী বেগম বলেন, এমন করিস না, ওদের নিয়ে যাস, আমি যাই, রান্নার কাজ পড়ে আছে। আরশান এবার কিছু না বলে চুপচাপ খাওয়া শেষ করলো। মুখটা আরো গম্ভীর হয়ে উঠেছে। খাওয়া শেষে চেয়ার ছেড়ে উঠে পড়ল। কোনো কথা না বলে উপরের দিকে সিঁড়ি ধরে চলে গেল নিজের রুমে। 15 মিনিট পর সে রেডি হয়ে নিচে নামে। পরনে কালো হুডি। নিচে নেমে দেখে অর্ণব আর সাজ দুজনেই একেবারে রেডি। সাজ পরেছে হলুদ ফ্রক আর অর্ণব পরেছে তার স্পাইডারম্যানের জ্যাকেট। চোখে চশমা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই খুশির চিনি। আরশান 2 পা এগিয়ে সামনে দাঁড়ালো। একবার চোখ বুলিয়ে নিল 2 উৎসুক মুখের দিকে। কিছু বলার আগে অর্ণব বলে উঠল, চলো, আমরা রেডি। আরশানের মুখের কোণে বিরক্তির রেখা স্পষ্ট হয়ে ওঠে। এখন এই 2 বিচ্ছুকে নিয়ে যেতে হবে। তবু সে কিছু না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, চলো। সুপার শপ থেকে বেরিয়ে আসে ওরা 3 জন। 2টা ব্যাগ হাতে আরশানের
পেছনে সাজ আর অনেক খুশি মনে হারছে। তখন সাজ হঠাৎ বলে উঠল, আরশান ভাইয়া আইসক্রিম খাবো। আশার এক মুহূর্ত তাকিয়ে থাকে ছোট্ট মুখটার দিকে। ক্লান্ত হলেও কিছু না বলে পাশে আইসক্রিমের দোকানের দিকে এগিয়ে যায়। আইসক্রিম হাতে পেয়ে অনেক খুশিতে লাফিয়ে ওঠে। সাজও চোখ বড় বড় করে চুমুক দিতে শুরু করে। সবাই আবার হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সাজ আরশানের দিকে এলো। ভাইয়া তুমি খাবে? সাজ কিছু না ভেবে বাড়িয়ে দেয় আইসক্রিমটা। আরশান নিচু হয়ে কামড় বসায় একেবারে বড় করে, কিন্তু এক কামড় বলতে যা বোঝায় সে খেয়েছে প্রায় অর্ধেক। সাজ চোখ বড় করে তাকিয়ে থাকে আইসক্রিমের দিকে। তার আইসক্রিমটা অর্ধেক খেয়ে ফেললো আরশান ভাইয়া। এরপর হুট করে হাত বাড়িয়ে আরশানের চুলের টান দেয়। বেয়াদব, আমার চুল ছাড়। আরশান সাজের হাতটা চুল থেকে সরায়। সাজ শব্দ করে কেঁদে পারে। আমার আইসক্রিম। চারপাশে হাঁটতে থাকা মানুষজন তাকাতে শুরু করেছে। কয়েকজন হাসছে, কেউ কেউ চোখ কুঁচকে তাকাচ্ছে। আরশানের চেহারা লাল হয়ে গেল লজ্জা। মনে মনে নিজেকেই গালি দিল। কেন যে খেলাম। আরশান কান্না থামাতে গিয়ে বলল, আচ্ছা থাম, তোকে আরেকটা কিনে দিচ্ছি, ঠিক আছে? সাজ কান্না থামিয়ে মাথা নাড়ল। পেছন থেকে অরব গম্ভীর গলায় বলে উঠল, আমাকেও দেবে? তোর তো আছে আইসক্রিম, আবার কেন? অনভ্রু কুচকে সাজের দিকে তাকিয়ে বলে উঠল, সাজের তো এখন 2টা আইসক্রিম হবে। আরশান বিরক্ত হয়ে বলল। ওটা আমি খাবো। অনব মুখ নামিয়ে বিড় বিড় করে বলে উঠল, কিপটা ভাই একটা। কি বললি? অনব চোখ ঘুরিয়ে বলে। কিছু না। আরশান আমার দোকানের দিকে ফিরে যায়। সাজকে আরেকটা আইসক্রিম কিনে নেয়। ফেরার পথে নিজের মনেই বিড় বিড় করে। তবা, জীবনের কোনো দিন ওদের কাছ থেকে এক কামড়ও খাবো না, যত প্যারা। এখন সন্ধ্যা। আকাশে ধীরে ধীরে নেমে আসছিল সোনালি আলো। রান্নাঘরের জানালা দিয়ে পড়া হালকা আলোটা ছড়িয়ে পড়েছে মেঝেতে। মৌসুমী বেগম চুলার পাশে দাঁড়িয়ে আছেন। চুলার আগুনের উত্তাপে তার কপালে ঘাম জমেছে। মেঝেতে বসে থাকা সাজ স্নিগ্ধ আলুগুলো ছোলার কাজে মন দিচ্ছে। এই সময়ে বেজে ওঠে ফোন। রান্নাঘরের তাকেই রাখা ছিল। তীক্ষ্ণ রিংটনে চমকে থাকালেন মৌসুমী বেগম। স্ক্রিনে ভেসে উঠেছে নাম আরশানের বাবা। এক মুহূর্তের জন্য চোখে মুখে একটা ছায়া নেমে এলো। অতীতের হাজারটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। কিছুটা কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরেও কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা আবার রেখে দিলেন আগের জায়গায়। ধরলেন না, আরশান মানা করেছে। আমাদের খোঁজ নিয়ে কোনো লাভ নেই, উনি এখন আমাদের কেউ না। ছেলের কণ্ঠে যে জেদ, যে অভিমান, তা একজন মায়ের মন খুব ভালোভাবেই টের পায়। আর এমনটা যে বলেছে তার কারণ আছে, কারণটা খুব স্পষ্ট। আরশানের বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। মৌসুমী বেগমের জীবনের সমস্তটা যিনি একসময় ছিলেন, তিনি এখন অন্য কারো পাশে ঘর বেঁধেছেন। 3 বছর আগে যখন খবরটা এলো, মৌসুমী বেগম ভেঙে পড়েননি। হয়তো তখন তার চোখে জল আসতো না। বছরের পর বছর ধরে এই সম্পর্ক ভেঙে যাওয়ার সমস্ত চিহ্ন তার বুকের গভীরে জমেছিল। শুধু সময়ের অপেক্ষা ছিল, আর সেই সময়টাই এলো। তবে মৌসুমী বেগম নিজেকে সামনে নিয়েছেন। নিজের বাবার দেওয়া ভিটে আর কিছু জমি জমা ছিল তার নামে। সেই সম্পত্তির অর্ধেক দিয়ে 2 তলা একটা বাড়ি বানিয়েছেন। এখন সেই বাড়িতেই থাকেন তিনি আর ছেলেদের নিয়ে। আরশান এখন বড় হচ্ছে, বয়স এখন 19। দেখতে দেখতে ছেলেটা তার বাবার মতোই ফর্সা, লম্বা, চওড়া হয়েছে, তবে মায়ের মতো গভীর এবং দায়িত্বশীল। ছোট থেকেই বইয়ের দিকে ঝোঁক ছিল ওর। স্কুলের সব সময় প্রথম। কলেজে উঠে যখন ব্যাচেলর লেভেল স্কলারশিপের জন্য আবেদন করলো, মৌসুমী বেগম শুধু চুপ করে ওর পাশে দাঁড়ালেন। ভেতরে ভেতরে দোয়া করতেন প্রতিদিন। দোয়া যে কাজে লেগেছে সেটা বোঝা গেল গত সপ্তাহে। ব্যাচেলর লেভেলের স্কলারশিপ পেয়েছে আরশান। কানাডায় একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে সে। পুরো খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে। সেই মুহূর্তে মৌসুমী বেগম কিছুই বলেনি, শুধু ছেলেকে জড়িয়ে ধরেছিলেন। বুকের মধ্যে এক অদ্ভুত কষ্ট, এক ভয় আর এক তৃপ্তির তীব্র মিশ্র অনুভূতি চেপে বসেছিল। কানাডা, এত দূরে ছেলেরা চলে যাবে, কিন্তু তার ভবিষ্যতের জন্য তো এটাই দরকার। তাই তিনি কিছু বলেন না এখন, বরং প্রতিদিন ছেলের প্রিয় খাবার রান্না করেন। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দেন যাতে বিদেশে গিয়ে কোনো রকম অস্বস্তিতে না পড়ে। আজও তাই। সাজ আলু ছুড়ে দিচ্ছে আরশানকে আলুর চপ খাওয়াবেন বলে।
ফোনটা আবার বাজে, তবে এবারও তিনি ধরেন না। জানেন কিছু সম্পর্ক আর কখনোই আগের মতো হয় না। তবে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ছেলেকে নিয়ে তার স্বপ্নও বড় হচ্ছে নিজের মতো করে। অনব সোফার কোণে গুটিসুটি মেরে বসে আছে। মুখটা কেমন বিবর্ণ, নাক লাল হয়ে গেছে সর্দির কারণে। টিস্যু হাতে নিয়ে সে বারবার নাক ঝাড়ছে। একটা কাশি এসে গেলে গলা চেপে ধরে আওয়াজ না হয়। পাশে ছোট্ট একটা গামলা রাখা, যেখানে ফেলে দিচ্ছে টিস্যুগুলো। তার এখন পড়তে ভালো লাগছে না, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। সন্ধ্যার নরম বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকছে। এমন সময় হঠাৎ পেছন থেকে মাথার দুম করে টোকা পড়ে। অনব চমকে উঠে পেছনে তাকায়। আরশান দাঁড়িয়ে আছে তার পেছনে, হাতে একটা বই। সন্ধ্যা হয়ে গেছে, এখনো বই খুলিসনি? আসছি। অনব মুখটা এমন করে বলল যেন পৃথিবীতে সব কষ্ট উড়ে হয়েছে। আরশান হালকা ধমকের সুরে বলল, এই আসছি আসছি করে পড়তে বসবি কখন? ও ও টেবিলে আয়, আজ কিন্তু ম্যাথ করাবো, আগেই বলে দিলাম। তারপর আরশান কাঁধ ঝাঁকিয়ে বলল, সাজ কই? আম্মুর রুমে। আরশান এবার একটু জোরে পড়ে উঠল। সাজ? ঘরের ভেতর থেকে টুপটাপ পায়ে দৌড়ে বেরিয়ে এলো সাজ। পরনে গোলাপি জামা, চুলের রঙিন ক্লিপ, মুখে মিষ্টি একটা হাসি। সাজ আসতেই টেবিলের চারপাশে গুছিয়ে বসে পড়ে তারা। অনব মুখ ভার করে হলেও খাতা বের করে। সাজ চট করে তার রঙিন পেন্সিলগুলো সাজিয়ে নেয়। আরশান খাতায় লিখে দেয় কয়েকটা অঙ্ক। এমন সময় সাজ খিলখিল করে হেসে ওঠে। মুখটায় টুকটুকে একটা হাসি, চোখে দুষ্টুমি। ছোট্ট আঙুল দিয়ে অর্ণবের দিকে ইশারা করে বলে উঠল, অর্ণব ভাইয়ার নাক থেকে বেলুন বের হচ্ছে। অর্ণব তখন বইয়ের উপর ঝুঁকে ছিল, মুখ গম্ভীর, কপালে ভাঁজ। সে মুহূর্তে পানিনি তার নাক দিয়ে একটু সর্দি পড়েছে। সাজের কথায় সে চমকে উঠল, সঙ্গে সঙ্গে মুখ তুলে তাকালো আর ঠাস করে নাক মুছে ফেললো হাতের পাশে রাখা টিস্যু দিয়ে। মুখ গম্ভীর করে তেড়ে আসতে গিয়েও থেমে গেল। আরশানের চোখের ভাষা সে চেনে। ঘন কালো ভ্রু কুঁচকে ঠোঁট শক্ত করে তাকিয়েছিল আরশান। আরশানের সেই চোখ রাঙানিতে অনেক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। আরশান এবার সাজের দিকে মুখ ফিরিয়ে গম্ভীর গলায় বলল, এদিক ওদিক না তাকিয়ে পড়ার দিকে মন দে। সাজ মুখ বাঁকিয়ে বলল, আমার মুখ ব্যথা করছে। তাহলে লেখ। সাজ এবার দু হাত টেনে দেখিয়ে বলল, হাতও ব্যথা করছে। আরশান চোখ সরু করে তাকালো। পড়তে বসলেই তোর হাত ব্যথা, মুখ ব্যথা, পিঠে ব্যথা শুরু হয়ে যায়, আর খেলার সময় সব একদম ঠিকঠাক থাকে, তাই না? সাজ মুখ নিচু করো একটু চুপচাপ বসে রইল। তারপর ফিস ফিস করে বলল, একটুখানি বিরক্ত লাগে, বইগুলো খুব পচা। আরশান এবার গম্ভীর গলায় বলল, আজকের মতো শুধু এগুলো শেষ কর, তারপর ছুটি। না হলে সারা রাত বসে থাকবি, আমি উঠছি না। অরব ধীরে ধীরে মুখ গোমরা করে নিজের অঙ্কে মন দিল। সাজও চাপা মুখে লিখতে শুরু করলো। পেন্সিলটা মাঝে মাঝে দাঁত দিয়ে কামড়াচ্ছে। লেখা শেষ করতে হবে, না হলে যে ছুটি পাবে না। তবে লেখায় মন দিতে পারে না সাজ। হঠাৎ একটা টুপ করে শব্দ হলো। চোখ নামিয়ে দেখে তার খাতার উপর দিয়ে একটা বড়সড় আরশোলা হেঁটে যাচ্ছে। সাজ ভরকে গেল। চিৎকার করে উঠে চেয়ার থেকে লাফিয়ে দাঁড়ালো সে। তার চিৎকার শেষ হওয়ার আগেই সেই আরশোলা উড়ে গেল সোজা সাজের মাথায় বসে পড়ল। সাজ এবার ঠিক কাঁদবে না হাসবে বুঝতেই পারল না। অনস্যের দৃশ্য দেখে হেসেই যাচ্ছে। পেট চেপে ধরে বলল, আর শোলা, রানীর মাথায় আবার মুটুক পরে বসেছে। আরশান তখন ঠোঁটে চেপে হাসি আটকে রেখেছে। সে জানে এখন হাসলে পুরো নিয়ন্ত্রণ হারাবে। তাই সে পরিস্থিতি বুঝে নিজের লাভ তুলে নিতে চাইল। তোকে অনেকবার বলেছি আমায় আর আরশোলা বলে ডাকবি না, এবার তার ফল পেলি, আর বলবি? আমি আর বলবো না। অর্ণব আবার হেসে ফেলে। ওই, আর বললে আবার উড়ে আসবে। সাজ মুখ ছোট করে বলল, এখনো কি আছে? তোকে দেখে আরশোলাটা ভয় পেয়েই পালিয়েছে, এখন বস। সাজ চারদিকে একবার নজর বুলিয়ে গিয়ে চেয়ারে বসে পড়ল। বুকের ভেতরটা এখনো
ধুকপুক করে কাঁপছে। ভয়টা এখনো পুরোপুরি কেটে যায়নি। গোসল শেষে আয়নার সামনে দাঁড়ায় আরশান। ভেজা চুলে আঙুল সারিয়ে নেয় একবার, তারপর হেয়ার ড্রায়ার হাতে তুলে নেয়। ড্রয়ারের হালকা গরম বাতাসে চুলগুলো একে একে শুকিয়ে যায়। এলোমেলো ভেজা ভাবটুকু মুছে গিয়ে ফিরে আসে তার গম্ভীর লোক। শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে সে আয়নায় নিজেকে একবার দেখে নেয়, তারপর বের হয়ে আসে করিডোর দিয়ে। চলতে চলতে হঠাৎই তার পা থেমে যায় মৌসুমী বেগমের রুমের দরজার সামনে। ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। কেউ কিছুর উপর জোরে জোরে চাপ দিচ্ছে। দরজা ভেজানো, তাই নিঃশব্দে ঠেলে সে ঢুকে পড়ে ভেতরে। চোখে পড়ে ড্রেসিং টেবিলের ওপরে সাজ বসে আছে। আয়নার সামনে চুপচাপ বসে নিজের মুখে কিছু একটা করছে সে। তার মুখটা অদ্ভুত রকম রঙিন, চোখ দুটোতে গাঢ় কালো কাজল এমনভাবে লাগানো যে মনে হচ্ছে রাগ করে কেউ এঁকে দিয়েছে। গাল দুটো টকটকে লাল, যেন চর খেয়েছে অনেকগুলো একসাথে। ঠোঁট জুড়ে গাঢ় লাল লিপস্টিক, ওটাতে যেন এক প্যাকেট লিপস্টিক মেখে রেখেছে। ঠোঁটের বাইরেও দাঁড়িয়ে গেছে, ছড়িয়ে গেছে। আরশানের চোখ কপালে উঠেছে। সে হতভম্ব হয়ে বলে, কি করছিস সাজ? কণ্ঠটা শুনে চমকে উঠে সাজ। গলা শুনে দ্রুত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। চোখ মুখ ভয়ে ছোট হয়ে আসে। ধরা পড়ে গেছে। সব মিলিয়ে তার ছোট মুখটা আরো ছোট হয়ে আসে। এই মুখের কি অবস্থা করেছিস? তুই নিচে নাম। আমি সাজুগুজু করেছি। আরশান হাসি চেপে রেখে তার ছোট্ট হাতটা ধরে টান দিয়ে নিচে নামায়। দাঁড়া তুই। বলেই পকেট থেকে মোবাইল বের করে কয়েকটা ছবি তুলে নেয় সে সাজের অদ্ভুত চেহারার। নিচে চল। আরশান হাত বাড়িয়ে দেয়। সাজ নিঃশব্দে তার হাত ধরে। নিচে নেমে ড্রয়িং রুমে আসতেই অর্ণব সোফায় বসে থাকা থেকে সাজকে দেখে হেসে ফেলে। এই তুই তো একদম ভূত সেজেছিস। সাজ থেমে গিয়ে কোচ হয়ে দাঁড়িয়ে বলে, একদম না, আমি প্রিন্সেস হয়েছি। সাজ মুখ মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখন রান্নাঘর থেকে বেরিয়ে আসেন মৌসুমী বেগম। তার চোখ সরাসরি পড়ে সাজের মুখে। তিনি হঠাৎ থেমে গিয়ে বলে উঠলেন, ইয়া আল্লাহ, সাজ, মুখে এসব কি করেছিস? সাজ এবার হাসি মুখে বলে, আমি সেজেছি ফুপি। ওর মুখটা ধুয়ে দাও। মৌসুমী বেগম হাতের কাপড়টা কোমরে ঠেসে রাখেন। বিরক্তির ভঙ্গিতে বলেন, আয় আয় আমার সাথে, মুখটা আগে ধুয়ে আস। সাজের বদলে ভূতের রূপ নিয়েছিস। সাজকে মুখ ধুয়ে দিয়ে মৌসুমী বেগম যান আরশানের রুমে। ধীরে ধীরে এসে আরশানের ঘরের দরজায় দাঁড়ালেন। আরশান, আসো। মাথা সামান্য ঝুঁকিয়ে বলল আরশান। তখন সে ফোনে কিছু একটা খুঁজছে। মৌসুমী বেগম একটু থেমে বললেন, শোন আরশান, আমি তোর দাদিকে আনতে যাব। বিয়েতে তো ওনার থাকা দরকার। আরশান হালকা মাথা নেড়ে বলল, আমি যাব তোমার সাথে। তোর যাওয়া লাগবে না, আমি পারবো। মৌসুমী বেগম আবার বললেন, আর দেখিস সাজ আর অর্ণব যেন সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে। আচ্ছা। মৌসুমী বেগম ঘর থেকে বেরিয়ে গেল। যেতে যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। তাকে আরশানের দাদি নিজের পছন্দের বউ হিসেবে এনেছিলেন। তবে উনি যোগাযোগ রাখেন তাদের সাথে। বিকেল গড়িয়ে সন্ধ্যা আসছে। সূর্য এখনো পুরোপুরি ডুবে যায়নি, তবে তার আলো কারো মুঠোয় ধরা নরম কমলা শালি মতো বিস্তৃত আকাশ জুড়ে ছড়িয়ে আছে। গাছের পাতাগুলো সেই আলোয় সোনালি ছায়া মেঘে ঝিমিয়ে পড়েছে। পাখিরা নিড়ে ফেরার জন্য ডানায় ভর দিয়েছে। হঠাৎই বাইরের গেট খুলে বন্ধ হওয়ার শব্দ, তারপর পায়ের শব্দে বোঝা গেল অর্ণব আর সাজ এসে পৌঁছেছে। খেলার পরপর দুজনেই ক্লান্ত। ঘরের দরজা ঠেলে ঢুকেই অর্ণব বলল, আম্মু কই? সাজও পা টেনে টেনে ঢুকে এসে সরাসরি গিয়ে সোফায় গা এলিয়ে দিল। সোফায় বসে থাকা আরশান ফোনে চোখ রেখেই বলল, বাইরে গেছে। অর্ণব কুঁচকে গেল মুখটা। ভাইয়া কিছু বানাবে, খুব খিদা পেয়েছে। আরশান কিছু না বলে উঠে দাঁড়ালো। একঘেয়ে বিকেলটা তার নিজেরও খিদে জাগিয়ে তুলেছে। মোবাইল রেখে সে রান্নাঘরের দিকে হাঁটল। আর তার ঠিক পেছনে নরম পায়ে টুপটাপ করে হাঁটতে লাগলো সাজ। সাজ রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে পড়ল। ভাইয়া কি বানাবে?
আরশান দুষ্টু হাসি এনে বলল, আজকে তোকে আরশোলা রান্না করে খাওয়াবো। সাজ ভ্রু কুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎই বলল। মানে তুমি রান্না হয়ে যাবে? আরশান থ হয়ে গেল, হাতের চামচটা থেমে গেল মাঝপথে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো সাজের দিকে। আর সাজ, সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঝট করে ঘুরে দাঁড়িয়ে দৌড় লাগানো। শ্বাস, দাঁড়া, তুই আবার কি বললি এখন? তার আগেই সাজ হি হি করে হেসে দৌড়ে পালিয়ে গেছে রান্নাঘর থেকে। পেছনে পড়ে থাকে আরশানের থমকে যাওয়া মুখ। কটমট করে তাকালো দরজার দিকে। দুষ্টুমির জন্য সাজকে ধমক দিতে যাবে ভেবেছিল, কিন্তু সাজ তো দৌড়ে পালিয়েছে। আরশান মাথা নাড়ল বিরক্ত হয়ে। এইটুকুন মেয়ে দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। সে আর কিছু না বলে রান্নার দিকে মন দিল। গ্যাসে হাঁড়ি চাপিয়ে ম্যাগি ও স্যুপ ফোটাতে লাগলো। ফ্রিজ খুলে দেখে মাত্র 2টা ডিম আছে। 3 জনের জন্য রান্না করছে সে। রান্না শেষ হতে একটু সময় লাগলো, তবে গন্ধে ভরে গেল। টেবিলে সাজিয়ে রাখলো 3টা বাটি। ম্যাগি স্যুপে গাজর, ক্যাপসিকাম, কিছুটা পালং শাক, কাটা মশলা দিয়ে ছেড়ে দিয়েছিল, তবে একটা আস্ত একটা ডিম পড়েছে, যেটা মূলত সাজের জন্য। অর্ণব এসে বসে খেতে খেতে বলল, ভাইয়া, ওকে তো পুরো ডিম দিয়েছো। আরশান তার অর্ধেক ডিম দিয়ে দেয় অর্ণবকে। তখন সাজ নিজের বাটি তুলে নিয়ে খানিকক্ষণ তাকিয়ে দেখলো ডিমটা, তারপর তাকালো আরশানের বাটির দিকে। চামচ দিয়ে ডিমের অর্ধেক তুলে নিয়ে আরশানের বাটিতে রেখে দিল। আরশান অবাক হয়ে তার দিকে তাকালো। দিলি কেন? খাবি না তুই? কপালে ভাঁজ পড়ল তার। সাজ চোখ ঘুরিয়ে বলল। এত বড়টা খেতে পারবো না। আরশান স্থির হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটার মধ্যে যে এতটা খেয়াল করার মানসিকতা আছে সেটা আগে বুঝেনি। আরশান মাথা নেড়ে বলল, ঠিক আছে, তবে আমি তোর ডিম খেলে পরে আবার আমার চুল ধরে টানবি না তো? খেয়ে ফেলো, আমি আবার বড় হয়ে গেছি। বলেই সাজ নিজের বাটিতে মন দিল। অর্ণব তখন হঠাৎ বলল, ভাইয়া, সাজ বড় হয়েছে কবে থেকে? ও তো এখনো কার্টুন দেখে ঘুমায়। সাজ বলল, কালকে তো তুমি আরশান ভাইয়ার পকেট থেকে টাকা নিয়েছো। অর্ণবের মুখের হাসি মিলিয়ে গেল। আরশান তখন থামিয়ে রাখা চামচটা নামিয়ে রেখে ধীরে ধীরে তার দিকে তাকালো। চোখ দুটো কটমট করে উঠল, গলায় গম্ভীর শীতলতা ভেসে উঠল। তুই আমার পকেট থেকে টাকা নিয়েছিস? কণ্ঠস্বর ভয়ঙ্কর শান্ত, যেমন ঝড়ের আগে আকাশ থাকে। অর্ণব প্রথমে চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো, তারপর গলাটা খাকারি দিয়ে বলল, না মানে, আসলে আমি তো মানে হঠাৎ দেখি মাটিতে পড়েছিল। আমি তো ভাবছিলাম। ভাবছিলি কি? কিন্তু বাকিটুকু আর সে শেষ করতে পারল না, কারণ তখনই সে বুঝে গেল আরশান উঠতে যাচ্ছে। অর্ণব বুঝে গেল আর এক মুহূর্ত দেরি মানেই রক্ষা নেই। তার চেহারার একরার ভয় জমে উঠল। ও মা বলে চেয়ারের নিচ থেকে পা বের করে সে ছুট দিল বাইরের দিকে। আরশান থমকে বলল, দাঁড়া, তুই আজ তোর হাত পা ভেঙে দেবো বেয়াদব। কিন্তু ততক্ষণে অর্ণব দৌড়ে বেরিয়ে গেছে। পেছনে শুধু তার ছুটে পালানোর শব্দ আর আরশানের ধমকের সুর ভেসে আসছে। ড্রয়িং রুমটা আজ একটু বেশি নিঃসঙ্গ কাটছিল সাজে। দেয়ালে ঝোলানো ক্লকটার টিকটিক শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। রোদ্দুটা জানালা বেয়ে পড়ছিল ঠিকই, কিন্তু তাতেও সাজের ছোট্ট মনটা উজ্জ্বল হচ্ছিল না। সে পায়ের পাতায় ভর দিয়ে চুপি চুপি হেঁটে সারা ড্রয়িং রুমটা একবার চক্কর দিয়ে দিল। চেয়ারগুলোর নিচে উকি দিল, টেবিলের উপর রাখা পত্রিকাগুলোর পাতা উল্টে ফেলল, কিন্তু কিছুতেই মন বসল না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সাজ আবার এসে দাঁড়ালো আরশানের পাশে। আরশান তখন ডিভানের এক কোণে হেলান দিয়ে গম্ভীর মুখে ফোনে কথা বলছিল। গলার স্বরটা নিচু, চোখ দুটো মোবাইলের স্ক্রিনে আটকে। সাজ ধীরে ধীরে ওর গা ঘেসে দাঁড়ালো, কণ্ঠে একরকম আশা নিয়ে বলল, ভাইয়া আজ ঘুরতে নিয়ে যাবে না? এই প্রশ্নটা সাজ একটু আগেও করেছিল, কিন্তু উত্তর মেলেনি, যেন আরশান শুনতেই পায়নি। এজন্য সে আবার এসেছে। সাজ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর আবার বলল, এবার একটু জোরে। আরশান ভাইয়া ঘুরতে যাব না? মুখে ছিল নিষ্পাপ আকুতি। আরশান মুখ ঘুরিয়ে তাকালো সাজের দিকে। দৃষ্টি জ্বালা ধরা, চোখে মুখে বিরক্তির রেশ। তারপর কর্কশ গলায় বলল, আমার কানের কাছে চড়ুই বাচ্চার মতো ছো ছো করবি না, না হলে ঠোঁট সেলাই করে দিব।
সাজ হক চকিয়ে গেল, চুপচাপ দাঁড়িয়ে রইল ওর জায়গায়। ওর গোলাপি ঠোঁট দুটোরে ধীরে ধীরে হাত রেখে দিল। ঠোঁট সেলাই করে দিল মানিকে। সেলাই মানি তো ব্যথা, ছোট্ট বুকটা ধক করে উঠল। সাজ বোঝে না কেন ভাইয়া এমন করে বলল। সে তো শুধু একটু ঘুরতে যেতে চেয়েছিল। ভুল কি করেছে সে? আরশান ততক্ষণে উঠে গিয়ে বাগানে চলে গেছে। সাজ কিছুক্ষণের জন্য স্থির দাঁড়িয়ে থাকলো, তারপর সেও চুপচাপ পেছন পেছন বাগানে গেল। আরশান যে চেয়ারটায় বসেছে তার ঠিক পাশের চেয়ারে বসে সাজ। টেবিলটার উপরে রাখা ছিল ছোট্ট একটা খেলনার সেট, কাঠের ব্লক দিয়ে তৈরি একটা মিনার বানানোর খেলা। সাজ সেটার দিকে তাকিয়ে হেসে উঠল, তারপর ছোট হাত দিয়ে ধীরে ধীরে ব্লক সাজাতে লাগলো। ধীরে ধীরে তার মন খেলায় ডুবে গেল, আর বেড়াতে যাওয়ার কথা ভুলে গেল। আরশান চোখ সরিয়ে সাজের দিকে তাকালো। সাজ, মমকে বলতো আমার জন্য একটা কফি বানাতে। সাজ কি শুনলো নাকি শোনেও না, শোনার ভান করলো কে জানে। সে চোখ নামিয়ে খেলায় আরো মন দিল। আরশানের কণ্ঠে এবার কিছুটা জোর এলো। কি রে, আমার কথা শুনতে পারছিস না? সাজ না তাকিয়েই বলল। আমি যাব না, এখন খেলবো। আরশানের ভ্রু কুঁচকে গেল, ধৈর্য যেন ফিরে এলো। কোনো উত্তর না পেয়ে আরশান হাত বাড়িয়ে সাজের গালটা ধরে একটু টান দিল। এখনই যাবি? সাজ হঠাৎই থেমে গেল, তারপরই টলমল করে তাকালো আরশানের দিকে। চোখে জল জমেছে, ঠোঁট কেঁপে উঠল, তারপর মুখ ভ্যাংচে কান্না শুরু করে দিল সাজ। আরশান চমকে গেল। সে তো খুব জোরে টান দেয়নি, তবে সাজ কাছে গেল। এই এই একদম কান্না করবি না। তখন বল হাতে মাঠ থেকে ছুটে এলো অর্ণব, মুখে একরকম দুষ্টু হাসি, মিথ্যা অভিযোগ এনে বলল। আম্মু, ভাইয়া সাজকে মেরেছে। অর্ণবের মুখ থেকে হাসি সরছেই, যেন বিশ্বযুদ্ধ করে ফেলেছে সে। আরশান এবার শান্ত চোখে অর্ণবের দিকে তাকালো, কোনো কথা বলল না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। অর্ণব অবাক হয়ে গেল। চুপ কেন? ও কিছু বলছে না কেন? সাধারণত তো এতটুকু কিছু হলেই সে রেগে যেত, ধমকে দিত, কিন্তু আজ এত চুপ কেন? আরশান মুখ না ঘুরিয়ে আবার নিজের জায়গায় ফিরে গিয়ে বসে পড়ে। ফোনটা হাতে নিলেও যেন কিছু হয়নি। বসার ঘরে আলো ছায়ার খেলা চলছিল জানালার পর্দা ছুঁয়ে। সোফায় বসে আছেন মমতাজ খাতুন, আরশানের দাদি। গায়ে জামদানি শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, বয়স 75-এর কাছাকাছি। তবুও চোখে মুখে বয়সের রেখার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার এক গাম্ভীর্য আছে। সামনের সেন্টার টেবিলের পাশে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সাজ, পরনে গোলাপি ফ্রকে, কাঁধে দুটো বেনি ঝুলছে। তার চোখে কিছুটা কৌতূহল, কিছুটা ভয়, আর অনেকখানি অপরিচিত। এই প্রথমবার সে আরশানের দাড়িকে দেখছে। সাজ চুপচাপ দাঁড়িয়ে রইল, দুহাত পেছনে গুজে। মমতাজ খাতুন চশমার ফ্রেমটা একটু দূরে তাকালেন মেয়েটার দিকে, কণ্ঠে ছিল মায়া ভরা দৃঢ়তা। এই দিকে আয়, এখানে আয়। সাজ কোনো কথা বলল না, তার পায়ের পাতাগুলো একটু নাড়িয়ে আবার থেমে গেল। সে এক জায়গায় দাঁড়িয়ে রইল, ঠিক করতে পারছে না যাবে কি যাবে না। মুখে কোনো ভীতি নেই, কিন্তু একটা দ্বিধা ছড়িয়ে আছে চেহারা জুড়ে। তখন মৌসুমী বেগম ঘরে, হাতে রাস্তা ভর্তি ট্রে, গরম গরম সেমাই, চা, বিস্কুট আর ছোট্ট একটা কাপে দুধ। তিনি ট্রেটা টেবিলে রাখলেন। আয় সাজ, দাদির কাছে গিয়ে বস। সাজ কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে রইল। মৌসুমী বেগমের কথায় যেন সাজ একটু আশ্বস্ত হলো। কি মনে করে সে এবার ধীরে ধীরে এগিয়ে গিয়ে মমতাজ খাতুনের পাশে গিয়ে বসল। মমতাজ খাতুন হালকা হাসলেন, মুখটা একটু নিচু করে সাজের দিকে তাকিয়ে বললেন। তোর নাম কি মা? আমায়রা সাজ। বেশ সুন্দর নাম তো। ঠিক যেমন সন্ধ্যার সময় আকাশ শান্ত, কোমল। সাজ একটু মুখ তুলে চাইল তার দিকে, কিন্তু মুখে ভ্রু কুচকে অদ্ভুত এক ভাব। মমতাজ খাতুন লক্ষ্য করলেন তার মুখটা খানিকটা বিষণ্ণ। তাহলে মুখটা এমন করে রেখেছিস কেন? আরশান ভাইয়া বলেছে আমার ঠোঁট সেলাই করে দেবে। আমি কথা বললে নাকি তার মাথা ধরে। নিষ্পাপ কণ্ঠে এই কথাগুলো শুনে মমতাজ খাতুন ও মৌসুমী বেগম দুজনেই হেসে উঠলে। ও তোকে মজা করে বলছে, ভয় পাস না। ঠোঁট সেলাই করবে? এত বড় সাহস কারোর আছে? এই বলে তিনি ধীরে ধীরে তার পাশে রাখা ব্যাগটা খুললেন। ব্যাগ থেকে সোনার একজোড়া ছোট কানের দুল আর একই সেটের ডিজাইনের চেইন বের করলেন। এইটা আমি তোর জন্য এনেছি। বলে তিনি নিজ হাতে সাজের গলায় চেইনটা পরিয়ে দিলেন। তারপরে কানে বরানো হলো দুটো। এখন সে সত্যি একটা ছোট্ট রাজকন্যার আছে। সাজ হাত দিয়ে চেইনটা ছুঁয়ে দেখো,
চোখে জল জল করা বিস্ময় আর আনন্দ, মুখের বিষণ্ণতা মিলিয়ে গিয়ে এবার ফুটে উঠল এক চমৎকার হাসি। মমতাজ খাতুন তাকে কাছে টেনে কপালে চুমু দিয়ে বললেন। পছন্দ হয়েছে? সাজ হাসল। সুন্দর। বাইরে সন্ধ্যার আলো ছায়া ছুঁয়ে যাচ্ছে জানালার কাছে, আর ভেতরে চলছে নীরব শাস্তি। অর্ণব প্রায় 1 ঘন্টা ধরে মেঝেতে বসে আছে আরশানের পায়ের কাছে। 2 হাতে সে পা টিপে দিচ্ছে। এক এক সময় রাগে, এক এক সময় বিরক্তিতে মুখটা ফুলে যাচ্ছে তার, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ একটু আগেই সে সাহস দেখিয়ে বলেছিল। আম্মু, ভাইয়া সাজকে মেরেছে। আর ফলাফল পিঠে ঝাড় নয়, কিন্তু শাস্তি হিসেবে পা টিপে দিতে হচ্ছে। আর সেই থেকে চলছে এই নীরব নির্যাতন। পায়ের পাতার হাড়গোড় গুনতে গুনতে অর্ণব বিরক্ত হয়ে গেছে। থামলি কেন? অর্ণব চমকে উঠে আবার গা জোরে পা টিপতে শুরু করলো। কেন যে মুখ চালিয়েছিল, এখন মনে হচ্ছে মনের কথা মুখ ফুসকে বেরোনো মানে বিপদ ডেকে আনা। আশার আজসব ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে শুয়ে আছে, চোখ বোঝা কপালে 1 হাত রেখে ভাব ভঙ্গিতে যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি তার উপর ভর করেছে। অর্ণব একটু পর বলল। এখন যাই, অনেক হয়েছে তো। না। আরশানের ঠান্ডা উত্তর। অর্ণব দম ফেলে বিড়বিড় করে বলল। জল্লাদ ভাই একটা। আরশান শুনে ফেলল কথাটা, তবু কিছু বলল না, বরং একটা ধীরে হাসি ঠোঁটে ফুটে উঠল। অর্ণব এবার বেশ জোরে বলল। আমি আর পারবো না ভাইয়া, অনেকক্ষণ ধরে করেছি। তোমার মন ভরছে না কেন? আরশান ধীরে ধীরে কপাল থেকে হাত সরিয়ে চোখ খুলে তাকালো ওর দিকে, তারপর গম্ভীর গলায় বলল। এখন হাতটা টিপে দে, না হলে তোর একটা খেলনাও আস্ত থাকবে না, আর তুইও না। অর্ণব থ হয়ে গেল। হাতও টিপতে হবে এবার? তার চোখেও জল আসা আসা অবস্থা। পৃথিবীতে সবচেয়ে বড় দুঃখের ভার এখন তার ওপর। সে ধীরে ধীরে বলল। আমি তো সাজের কথা বলেই পড়লাম। এখন তো মনে হচ্ছে আমি যদি একাই কেঁদে ফেলতাম। আশার হালকা হেসে চোখ বন্ধ করে বলল। তাই কর, কান্না করে হাত টেপ, 2 কাজ একসাথে শিখে নে। অরূপ মুখ কুচকে হাত টিপতে লাগলো, আর মনে মনে ঠিক করো আগামীবার আর কোনো কথা বলবে না। আজ 25 জানুয়ারি। সামনে ডাইনিং টেবিলটার দিকে তাকিয়ে আছে আরশান, যেখানে সাজ আর অর্ণব একসঙ্গে বসে মিষ্টি খাচ্ছে। সাজের মুখে একরাশ নিষ্পাপ হাসি, ছোট্ট হাতটা তুলে তুলে মিষ্টির টুকরো মুখে দিচ্ছে। মাঝে মাঝে অর্ণবের প্লেট থেকেও 1 চিমটি তুলে নিচ্ছে, কিন্তু আরশানের বুকের ভেতর যেন কিছু একটা চেপে বসে আছে। গলায় আটকে থাকা অদৃশ্য একটা দম বন্ধ অনুভূতি তাকে তাড়া করে বেড়াচ্ছে। তার মন যেন একটা ভারী অজানা ভবিষ্যতের ভার বইছে। কিছুক্ষণ আগেই তো সবকিছু বলতে গেছে, কিছু কথাবার্তা আর সামাজিক কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বলতে গেছে জীবনের রূপরেখা। নামের পাশে একটি সম্পর্ক বসেছে, কিন্তু এই সম্পর্কটার ভার কেমন অদ্ভুত মনে হচ্ছে। যেমনটা হওয়ার কথা নয়, ঠিক তেমনই কিছু। সাজ এখনো অনেক ছোট, এখন এই জগতের ভালো মন্দ সম্পর্কের জটিলতা, মানুষের ভালোবাসা আর দায়িত্বের পার্থক্য কিছুই জানে না সে। কিন্তু সময় বদলাবে, একদিন সাজ বড় হবে, সময়ের সঙ্গে সঙ্গে তার চিন্তা ভাবনা পাল্টাবে, চোখ খুলে যাবে এক নতুন বাস্তবতায়। তখন তখন কি সে এই সম্পর্ক মেনে নেবে? সে কি ভাববে তখন, এই যে তার হঠাৎ একদিন তার জীবন সঙ্গী হয়ে উঠল? এই সত্য সে কিভাবে গ্রহণ করবে? যদি একদিন সে এই সম্পর্ককে ভুল বলে মনে করে, যদি ভাবে ওর জীবন থেকে বিকল্পগুলো কেড়ে নেওয়া হয়েছে। আশানের মস্তিষ্কে একের পর এক প্রশ্ন উঁকে দিচ্ছে। একটা দীর্ঘশ্বাস বুক ছেড়ে বেরিয়ে আসে। সে নিজের কপাল টিপে ধরে বসে থাকে কিছুক্ষণ। সাজের নিষ্পাপ মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে বারবার। মেয়েটা এখনো জানেই না যে তার জীবনের পথ চলা আরশানকে সঙ্গে নিয়েই হবে। এই সম্পর্কটা যদি কোনোদিন বোঝার বয়সে গিয়ে সাজের মনে ক্ষোভ জাগিয়ে তোলে, আরশান জানে না তখন সে কি উত্তর দেবে। এই দায়িত্ব সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত বোঝা তার কাঁধে চেপে বসেছে। আরেকটা ভয়ও তাকে তাড়া করে বেড়ায়, এই বিয়েটা ভবিষ্যতে কি কোনো বড় বিপদের রূপ নেবে না তো? যদি এই সম্পর্ক ভেঙে যায়, যদি সাজ কষ্ট পায়, যদি এই সম্পর্কটা তাকে ভেতরে ভেতরে গিলতে থাকে একদিন। আরশান জানে না, কেউ জানে না, ভবিষ্যৎ তো কারো হাতের মুঠোয় থাকে না। তবে সে জানে এই মুহূর্তে তার হৃদয়ের গভীরে একটা কথা ক্রমাগত প্রতিধ্বনি হয়ে বাজছে। সে সাজকে কষ্ট দিতে চায় না, কখনো না।
সে চায় এই ছোট্ট মেয়েটার জীবনে কোনো প্রশ্ন না থাকুক, কোনো ক্ষত না থাকুক, কোনো অপূর্ণতা না থাকুক। তবু একটা জিনিস সে জানে, খুব ভালো করেই জানে, সে সাজকে আগলে রাখবে। যতক্ষণ তার শ্বাস আছে ততক্ষণ সে বেঁচে থাকবে। সে এই মেয়েটার পৃথিবীকে নিরাপদ রাখবে। তার দায়িত্ব, সেটা তো চাইলেই পালন করা যায়। ভবিষ্যৎ কী নিয়ে আসবে সেটা সে জানে না, তবে একটাই দোয়া, সাজের মুখে সবসময় এই হাসিটুকুই লেগে থাকুক। বিকেলের নরম রোদটা বারান্দা পেরিয়ে ড্রয়িং রুমের মেঝেতে ঢেলে দিয়েছে সোনালি আলো। অর্ণব নতুন পাওয়া সানগ্লাসটা চোখে দিয়ে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা আয়নায় নিজের চেহারা দেখছিল। হাতে ঝকঝকে হ্যান্ড ওয়াচ, চোখে মুখে একরাশ খুশির ঝিলিক। সামনে দাঁড়িয়ে আছে সাজ, হাত দুটো কোমরে, চোখে কৌতূহল মাখানো বিস্ময়। অর্ণব সানগ্লাস খুলে দেখালো। দেখ, এইটা ভাইয়া আমাকে দিয়েছে। তারপর হাতের ঘড়িটা নেড়ে বলল। আর এই ঘড়িটাও। সাজের ঠোঁট এক মুহূর্তে ফুলে উঠল, মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। কই, তাকে তো কিছু দেয়নি আরশাদ ভাইয়া, একটা কিছু না। বুকের ভেতর হালকা অভিমান জমে উঠল, ঠোঁট বাঁকা হয়ে গেল অভিমানী ভঙ্গিতে। তোমাকে দিয়েছে, আমাকে তো দেয়নি। অর্ণবের দিকে আর কিছু না বলে সে ঘুরে দাঁড়ালো। পায়ের ছোট্ট পায়ের টুংটাং শব্দ করতে করতে দৌড়ে গেল সোজা সিঁড়ি বেয়ে উপরতলায় আরশানের রুমের দিকে। রুমের দরজায় এসে দেখলো ভেতরে ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু টাইপ করছে আরশান। চোখে গম্ভীর ভাব, ঠোঁটের কোণে হালকা কুচকানো রেখা। সাজ ধপ করে দরজা খুলে ঢুকে পড়ল। ভাইয়া। আরশান ভুম কুচকে তাকালো। তোকে বলেছি না নক করে ঢুকবি। সাজ মুখটা গুমরা করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে করে পিছিয়ে গিয়ে দরজাটা টেনে দিল। দরজাটা এবার ঠিকঠাক করে নক করলো। আসবো? আয়। সাজ এবার ধীরে ধীরে ভেতরে এলো, কিন্তু অভিমানী চোখে সরাসরি তাকালো আরশানের দিকে। অর্ণব ভাইয়াকে কত কিছু দিয়েছো, আমাকে দিলে না কেন? আরশান হাতের আঙুল থামিয়ে তাকালো সাজের দিকে। ছোট্ট মেয়েটার মুখটায় অভিমানের চা আরো গম্ভীর হয়ে গেছে। ছোট্ট মুখটা আরো ছোট হয়ে গেছে, যেন বৃষ্টি ভেজা মেঘলা আকাশ। আরশান কয়েক মুহূর্ত চুপ করে বসে থাকবে, তারপর ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করে চেয়ারের পেছনে হেলান দিল। মনে মনে ভাবলো সাজকে কি দেবে। আরশান উঠে গিয়ে কাবার্ড খুলল, ভেতরে ছোট্ট একটা কালো বক্স রাখা। বক্সটা খুলে বের করলো একটা চেইন, এটাতে ওর নাম লেখা। মৌসুমী বেগম পছন্দ করে বানিয়েছিলেন আরশানের জন্য। আরশান নিজের হাতে চেইনটা সাজের গলায় পরিয়ে দিল। এবার খুশি? সাজ গলার দিকে হাত দিয়ে ছুঁয়ে দেখল, ঠোঁটে এক চিলতে হাসি আর চোখে এক ফোঁটা আনন্দ। এটা অর্ণব ভাইয়াকে ডেকে আসি। বলি খটখট পায়ে ছুটে গেল দরজার দিকে। আরশান ধীর পা টেনে টেবিলের কাছে গিয়ে বসে পড়ল। ঘরের হালকা আলোয় তার মুখে ছায়া খেলা করছে। চিন্তাগুলো আরো অন্ধকারের মতোই দোদুল্যমান। চোখে এক অদ্ভুত ভাব অপেক্ষা করছে আর অনিদ্রার মিশ্রণ। মাত্র 2 দিন পর তার কানাডার ফ্লাইট, অথচ মনটা এখনো বাড়ির চারপাশে বাঁধা পড়ে আছে। পরদিন আরশান সিঁড়ি বেয়ে নিচে নামতেই কপাল কুঁচকে তাকালো। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা মহিলাকে দেখে তার চোখ ঠান্ডা হয়ে গেল। রুনা বেগম সোফায় তার মার সাথে বসে আছে। রুনা হাতের ব্যাগটা টেবিলের উপর রাখলেন, তারপর ঠান্ডা গলায় বললেন। সাজ, আর কতক্ষণ থাকবি এখানে? আমি ওকে নিয়ে এসেছি। মৌসুমী বেগম একটু গলা খাকারি দিলেন। আরশান বিয়ের ব্যাপারে বলতে মানা করেছে। তিনি কিছু বলতে যাবে তার আগেই আরশান এগিয়ে এসে সোফার সামনে দাঁড়ালো। তার ভ্রু কুঁচকে আছে, চোখে কঠোর দৃষ্টি। সাজ যাবে না, এখন থেকে এখানেই থাকবে। রুনা ভ্রু উঁচিয়ে বলল। কে থাকবে? ও আমাদের পরিবারের মেয়ে, আমাদের বাড়িতেই থাকবে। আপনার বাড়ি আর বাড়ি নয়, ওর কাছে একেবারে দুঃস্বপ্ন। ও, এখন তুমি বোঝাবে ওর জন্য কি ভালো। আমি ওর চাচি, আমি জানি ওর জন্য কি ঠিক। তাহলে ওকে সারাদিন কাজ করিয়ে খাবার পর্যন্ত ঠিক মতো না দিয়ে রাখতেন না? তোমাকে এসব কথা কে শিখিয়েছে? মৌসুমী, তোমার ছেলেকে তো বেশ ভালোভাবেই কথা বলতে শিখিয়েছো। মৌসুমী বেগম এবার দৃঢ় কণ্ঠে বলেন। শিখিয়েছি তো সত্য কথা বলতে, আর এটাই সত্যি, সাজ তোমার কাছে নিরাপদ নয়। আমাকে অভিযোগ করছো?
অভিযোগ নয়, সত্যি। ওর পিঠে যে দাগ, এগুলো তো তোমারই দেওয়া আঘাত। কি ভরসায় সাজকে তোমার কাছে পাঠাবো বলো? এত কিছু দেখে আমি তো শুধু চোখ বন্ধ করে বসে থাকতে পারবো না। তোমার এসব নাটক আমার সামনে চলবে না মৌসুমী। আরশান এগিয়ে বলল, নাটক নয়, এটা সাজের জীবন। আর আমি ওর জীবনে আপনার মতো মানুষের দুঃস্বপ্ন ঢুকতে দেব না। আমি চাই না সাজের খারাপ হোক। আমি ওকে মানুষ করতে চাই। মানুষ করতে চান নাকি ওকে আপনার বাড়ির কাজে লাগাতে চান, কোনটা? রুনার রাগে গলা কাঁপছে। তুমি বড় হয়েছো বলেই ভাবছো আমার সঙ্গে এভাবে কথা বলার অধিকার পেয়েছো। আমি আপনার সঙ্গে তর্ক করছি না, আমি শুধু বলছি সাজ এখানেই থাকবে। রুনা এবার হাসল। দেখি কতদিন আটকে রাখতে পারো। যতদিন আমার নিঃশ্বাস আছে ততদিন। রুনা মৌসুমী বেগমের দিকে তাকিয়ে বলেন, তোমার ছেলেকে খারাপ করে দিছে মৌসুমী। আমি চিনি আমার ছেলেকে, তোমার এত ভাবতে হবে না। আমি এই কথাগুলো আমি মনে রাখবো। আপনি মনে রাখুন, কিন্তু সাজের মুখে আবার কখনো চোখ তুলে কথা বলবেন না। আরশান বলল, তুমি অনেক বড় বড় কথা বলছো আরশান। সাজ আমাদের বাড়িতেই থাকবে, কয়েকদিন পর আমি আবার আসবো। রুনা এবার তীক্ষ্ণ চোখে আরশানের দিকে তাকালো। কিছুক্ষণ স্থির হয়ে থাকলো, তারপর গুটি কয়েক পদক্ষেপ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আকাশে হালকা কমলা রঙের ছোঁয়া, চারপাশে নরম আলো ছড়িয়ে পড়েছে। গাছের পাতার ফাঁক গড়ে রোদের ফোঁটা এসে পড়ছে সাজ আর অনমের গায়ে। দুজনেই দাঁড়িয়ে আছে গেটের পাশে, তাদের চোখে কেমন একটা কৌতূহলী আর অবুঝ বিষণ্ণতা। দূরে কালো রঙের গাড়িটা গেটের বাইরে দাঁড়িয়ে, ইঞ্জিন বন্ধ, কিন্তু চাকা যেন যাত্রার জন্য অধীর হয়ে আছে। আজ রাতে ফ্লাইট, আরশান চলে যাবে কানাডায়। প্রিয়ম আরশানের ছোটবেলার বন্ধু, হাতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে এগিয়ে এসে বলে, সবকিছু নিয়েছিস? কিছু বাদ যায়নি তো? আরশান ব্যাগের চেইনটা টেনে বন্ধ করলো, তারপর মাথা নেড়ে বলল। হুম। ঠিক তখন একটু দূর থেকে পায়ের শব্দ ভেসে এলো। গড়ির মোড় ঘুরে দেখা গেল রুনা মামি আসছে। আরশান ভ্রু কুঁচকে তাকালো। আবার এসেছে কেন? আপনি? রুনা কাছে এসে বলল, হ্যাঁ এসেছি। আপনাকে তো বলেছিলাম সাজ এখন থেকে এখানেই থাকবে। রুনা শান্ত গলায় উত্তর দিল, আমি তো সাজকে নিতে আসিনি, তোমাকে বিদায় দিতে এসেছি। আরশান তিক্ত হেসে বলল, আপনার না এলেও চলতো। রুনা কিছুক্ষণ নীরব রইল, মুখ বুঝে অপমানটা সহ্য করো, তারপর ধীর গলায় বলল, সাজকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি তো আসি। আরশানের চোখে জিরে। এটাই তো টেনশন। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠল। তখন মৌসুমী বেগম এগিয়ে এলেন, তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। পৌঁছে ফোন করবি আর ঠিক মতো খাবি। আরশান মায়ের দিকে তাকিয়ে মাথা নেড়ে দিল। প্রিয়ম হেসে বলল, চল। সাজ তখন মৌসুমী বেগমের হাত ধরল। আরশান ভাইয়া কি কালকে আবার চলে আসবে ফুপি? মৌসুমী বেগম মৃদু হেসে মাথা নাড়েন। না মা, পড়াশোনা শেষ করে তবেই আসবে। সাজের চোখে কৌতূহল, সে গাড়ির দিকে তাকিয়ে রইল। তার ছোট্ট মনে বিদায় শব্দের আসল মানে এখনো পুরোটা ধরা পড়েনি। গাড়িতে বসে প্রিয়ম আরশানের দিকে তাকিয়ে কুটির হাসি দিল। তোর ছোট্ট বেবি বউকে মিস করবি না? আরশান চোখ মুখ কুচকে কটমট করে তাকালো। শালা, চুপ করবি? প্রিয়ম হেসে বলল, আরে ভাই, প্লেনে গিয়ে কাঁদিস না যেন। তুই মুখ বন্ধ না করলে নামিয়ে দিব। গাড়ি ধীরে ধীরে এগোতে শুরু করছে। আরশান প্রিয়মের দিকে তাকিয়ে বলল, প্রিয়ম, হ্যাঁ বল। আমার অবর্তমানে তোর উপর দায়িত্ব দিয়ে যাচ্ছি, খেয়াল রাখবি আমার ফ্যামিলির। তুই চিন্তা করিস না, আমি তো আছি। ভ্যাঙ্কুভার সিটি, কানাডা। চারপাশে সাদা তুষারের আস্তরণ শহরটাকে এক পরীর দেশের মতো সাজিয়ে তুলেছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলোর ওপর জমে থাকা বরফে আলোর প্রতিফলন পড়ছে।
যা দূর থেকে ঝিকমিক করে চোখে লাগে। ঠান্ডা বাতাসে নিঃশ্বাস বের হওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট সাদা ধোঁয়ার মতো দেখা দিচ্ছে। রাস্তার দুই ধারে সারি সারি পাইন গাছগুলো তুষারের ভারে মাথা নিচু করে আছে, আর দূরে পাহাড়গুলো সাদা ধোঁয়ার চাদরে আচ্ছন্ন। আরশানের এখানে আসার আজ ঠিক 2 সপ্তাহ পূর্ণ হলো। বাংলাদেশ থেকে হঠাৎ করেই কানাডায় আসা সবকিছুই একেবারে নতুন তার কাছে। এই 2 সপ্তাহে শহরের গাঢ় নীল আকাশ, তুষারের গন্ধ আর দূর থেকে শোনা সমুদ্রের ঢেউয়ের শব্দ তার মন ভরে গিয়েছে। তবে মানুষের ভিড়ে ভ্যাঙ্কুভার যতই ব্যস্ত মনে হোক, শীতের আবেশে নীরবতা লুকিয়ে আছে। প্রথম কয়েকদিন সে একাই শহরের অলিগলি ঘুরে দেখেছে, কিন্তু এখন সে একা নয়, 2 জন নতুন বন্ধুর সাথে পরিচয় হয়েছে, নির্ভান আর জাইরান। আজ বিকেলে 3 জন একসাথে হাঁটছে। শহরের এক কোণে ছোট্ট কফি শপ থেকে গরম বেরিয়েছে তারা। রাস্তায় হাঁটার সময় তুষারের ওপর জুতোর কচকচ শব্দ, মাঝে মাঝে বাতাসের ঝাপটা, সব মিলিয়ে ঠান্ডা শীতের এক আলাদা অনুভূতি তৈরি করছে। মাঝে মাঝে জাইরান আর গ্লাভস পরা হাত দিয়ে তুষারের বল করে আকাশে ছুঁড়ে মারছে, আর নির্ভান হাসতে হাসতে তার পাশ কাটিয়ে যাচ্ছে। আরশান ওদের দেখে হাসছে। আম্মু, আম্মু। অর্ণব হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে দরজার কাছে থামলো। তার কপালে ঘাম, নিঃশ্বাস অগোছালো, চোখ দুটো অস্থির হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। মৌসুমী বেগম রান্নাঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে এসে বললেন, কি হলো? কেন এভাবে দৌড়াচ্ছিস? আম্মু, সাজকে পাচ্ছি না। মৌসুমী বেগম চমকে উঠলেন। পাচ্ছিস না মানে? ও তো তোর সাথেই খেলতে গিয়েছিল মাঠে। অর্ণব মাথা নেড়ে বলল, হ্যাঁ, খেয়েছিলাম, কিন্তু হঠাৎ দেখি ও নেই। আমি ভেবেছিলাম হয়তো পাশের দোলনায় গেছে, কিন্তু ওখানেও নেই। অনেক খুঁজেছি, কিন্তু কোথাও নেই। মৌসুমী বেগমের বুকের ভেতর কেমন ধক করে উঠল, আর দেরি না করে বেরিয়ে গেলেন। চল মাঠে চল। দুজনে দ্রুত বেরিয়ে গেলেন। গধূলির আলো ততক্ষণে ধূসর হয়ে আসছে। চারপাশে আধো অন্ধকার, মাঠ প্রায় ফাঁকা হয়ে গেছে। কিছু বাচ্চা বাড়ি ফিরছে। মৌসুমী বেগম চোখে মুখ কুচকে চারদিক খুঁজলেন। দোলনা, স্লাইড, গাছের আলো সব খুঁজে দেখলেন, কিন্তু সাজের চিহ্ন নেই। তিনি মাঠের আশেপাশে থাকা অন্য বাচ্চাদের মায়েদের জিজ্ঞেস করেন, আপনারা সাজকে দেখেছেন? সবাই মাথা নেড়ে না বলল। অর্ণবের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। মৌসুমী বেগমের মনে আতঙ্কের ঢেউ আসছে বড়। এই সময় এই অন্ধকারে মেয়েটা কোথায় গেল? আর এক মুহূর্ত দেরি না করে তিনি সরাসরি রুনার বাড়ির দিকে পা বাড়ালেন। নিশ্চয়ই রুনা সাজকে নিয়ে গেছে। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে রুনা বেরিয়ে এলো। সাজ কোথায়? সাজ! রুনা ভ্রু কুচকে তাকালো। শ্বাস কোথায়? আমি কি করে জানবো? ও তো তোমাদের সাথেই ছিল। মৌসুমী বেগমের সাথে চোখে সন্দেহের ছায়া নেমে এলো। দেখো রুনা, মিথ্যে বলে কোনো লাভ নেই। সাজকে তুমিই এনেছো, তাই না? আমি মিথ্যে বলবো কেন? হ্যাঁ, আমি বলছিলাম সাজ আমার কাছে থাকুক, কিন্তু আমি ওকে লুকিয়ে আনতে যাব কেন? মৌসুমী বেগমের শরীর হঠাৎ ভারী হয়ে গেল, মাথা ঝিমঝিম করছে। কাছের চেয়ারে বসে পড়লেন। রাত ক্রমশ গভীর হচ্ছে, চারপাশে শব্দ বদলে যাচ্ছে। দূরে কুকুরের ডাক, গড়ির শেষ মাথায় মোটরের শব্দ মিলিয়ে যাওয়া, আর এই নীরবতার মাঝে বেড়ে উঠছে তার বুকের ভেতরের ভয়। মেয়েটা কোথায় হারিয়ে গেল? সাজ কি নিরাপদে আছে? কেউ কি তাকে নিয়ে গেছে? নাকি? ফোনের শব্দে চিন্তার ঘোর কাটে। স্ক্রিনে ভেসে উঠল প্রিয়ম। তাড়াহুড়ো করে রিসিভ করেন তিনি। প্রিয়ম, সাজকে পেয়েছো? না আন্টি, পাইনি। তবে আপনি চিন্তা করবেন না, আমি থানায় গিয়ে মিসিং রিপোর্ট দিয়ে এসেছি। মৌসুমী বেগম ঠোঁট কামড়ে চুপ রইলেন। প্রিয়নের কথা শান্ত করার জন্য হলেও তার বুকের ভেতরটা আরও শূন্য হয়ে গেল। এখন আরশানকে কি বলবেন তিনি? নির্ভান আর জাইরানকে বিদায় দিয়ে আরশান হোস্টেলের দিকে হাঁটা শুরু করলো। পকেট থেকে ফোন বের করে মৌসুমী বেগমকে ফোন করলো। 2 দিন ধরে ফোন ধরছে না কেন? মোবাইলের স্ক্রিনে আরশানের নাম ভেসে উঠতেই মৌসুমী বেগমের বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। তার হাত একটু কেঁপে উঠল। মনে হচ্ছিল ফোন ধরার পর কি বলবেন তা তিনি নিজেই জানেন না। তবুও কাঁপা কাঁপা আঙুলে কল রিসিভ করেন। ফোন ধরছিলে না কেন মম? মৌসুমী বেগমের ঠোঁট শুকিয়ে গেল। এক মুহূর্ত চুপ থেকে ধীরে বলেন, আরশান, বলো। সাজকে পাচ্ছি না 2 দিন ধরে।
ফোনের ওপাশে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা। 2 দিন ধরে পাচ্ছ না, আর এখন আমাকে বলছো মম? কোথায় সাজ?